ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো কানের আশেপাশে রব ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব কারো এক রাত হব মেরে বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা হাসি আর হবে না। চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না। শত রাতে জায়গা হবে খালে ভাতে জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম ডিস্টিউন্ড একটা গিটারে রেহান ভাইয়া জয় ভাইয়া নিয়ে বসার জন্য, বাট তারপরও আসলে লোভ সামলাতে পারলাম না ওনাদের দুজনকে দেখে গিটারটা নিয়ে বসে পড়ার। অলমোস্ট হাফ অ্যান আওয়ার আমরা ট্রাই করেছিলাম এটাকে একটু টিউনে আনার, তারপর যা হয়েছে রেহান ভাই থাকলে আসলে উনি যখন গানটা ধরেন সো গিটারের প্রয়োজন নাই, জাস্ট একটু ভাবনার জন্য, তাও যে আমি টুকটাক গিটার বাজাতে পারি এটা দেখানোর জন্য আসলে গিটারটা নিয়ে বসে। তো আজকে আমাদের সাথে আছেন রেহান ভাই এবং জয় ভাই, যাদেরকে আসলে আমরা সম্পূর্ণ অন্য একটা পরিচয় চিনি, কিন্তু আজকে এখানে যে পরিচয় এসেছেন সেটার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা পরিচয়। তো ওনাদের পরিচয় নতুন করে দেবার আমরা কিছুই নেই, দুজনেই খুবই খ্যাতনামা এবং প্রসিদ্ধ শিল্পী এবং যার যার অঙ্গনে উনি খুবই খুবই বিখ্যাত প্রত্যেকেই। বাট আজকে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে ওনারা আমাদের কাছে এসেছেন। একজন এসেছেন লেখক হিসাবে এবং একজন এসেছেন প্রকাশক হিসাবে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত তোমাদের সাথে আলাপ করব, যে কিভাবে একজন আরজে এবং একজন কণ্ঠশিল্পী লেখক হলেন, আবার কিভাবে একজন প্রসিদ্ধ সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী উনি কিভাবে প্রকাশনার জগতে আসলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো জয় ভাই থেকে শুরু করছি। জয় ভাই, সত্যি বলেন কেমন আছেন? ভালো আছি, সত্যি বলছি। শিওর? আপনি কিন্তু সত্যি বলে সত্যি কথা বলবেন না। না, সত্যি বলাটা তো আসলে আপেক্ষিক বিষয়। ওকে, সত্যি তো বারবার বলতে চাই। সত্য তো বদলায় সেই সময় এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। আমি ভালো আছি সত্যি। এই প্রসঙ্গে একটু পরে আসি, যেহেতু আপনাকে পেয়েছি সেই বহু 2006 থেকে না 6 ফার্স্ট রিলিজ করেন না সাথে। সত্যি বলছি 9 রিলিজ পাই। আমার ব্যান্ডের শুরু নির্ঝরের শুরু 2006। সো 11 বছর ধরে এই কোশ্চেনটা মাথার মধ্যে ছিল। এরকম একটা লিরিক কি পরিমাণ কষ্ট পেলে একজন লিখতে পারে, সেটা একটু কষ্টের কাহিনীটা একটু জানতে চাই। এটা আসলে সত্যি কথা বলতে কি, এটা আমি গত 11-12 বছর অনেকবার করেছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা হয়, আমি যখন নিজে খুব পার্সোনালি ইমোশনালি ইনভলভ থাকি তখন আমি কোনো শিল্প সৃষ্টি করতে পারি না। কিন্তু আমি যে শিল্পটা সৃষ্টি করি বা আমার লেখায়, আমার সুরে, আমার গানে, এটা অবশ্যই একদমই খুবই আকাশ কুসুম যে শুধু কম থাকে, সেটা হয়তো আমার জীবনের হয়তো রেহানের হয়তো আমার আশপাশ থেকে দেখেছি। তো বিষয়টা সেরকম। এবং এই গানটাও আমার আর 10টা গানের মতো করেই করা। এটা যে সময় করা তখন তো একা ছিলাম, তখন যেটা হলো যে আমি ঘুমানোর সময় আমার হাতের এইরকম রেঞ্জে গিটার কাটে ঠিক পাশে, যে এখন ওখানে গিটার যেভাবে আছে এরকম কোন একটা 2007-এর মাঝরাতে আমি এমনিতেই দেরি করে শুই, সিনেমা দেখে, তখন তো ডিভিডি যুগ ছিল, ওই মুভি দেখে শুয়েছি, ঘুম আসছে না, গিটারটা নিয়ে করতে করতে আমার যেটা হয়, আমি যদি লিখে শুরু করি গাই একসাথে, আমি তো গানটা একসাথে বাঁধি মোস্ট অফ দ্য কেসেস। কিছু সময় হয়তো অন্য লিরিকে কাজ করে লিরিক সামনে শুরু করি, আমার তো লিরিক আর টিউনটা সুর আর কথা একসাথে হয়। বিষয়টা তাই আমি উঠে বসে গানটা বাঁধলাম। এবং আমার গান যারা শুনেছেন সবাই এটা এর আগে পরে দেখেছে। আমি নেকা নেকা প্রেমের গান সেভাবে করতে পারিনি, আমার হয় না। কিছু খুব দারুণ প্রেমের গান যে করি নাই তা না, কিন্তু শেষ পর্যন্ত আমার একটু দুঃখের গান বেশি শুনে আমার। এই অ্যালবামে প্রচুর দারুণ প্রেমের গান আছে, আমি কখনো শুনতে হয় নাই যে আকাশটা সেদিন গানটা অথবা একটু একটু করে গানটা কার প্রেমে পড়ে লিখেছি। কিন্তু সত্যি বলছি কার ছাকা খেয়ে লিখেছিল যখন জিজ্ঞেস এটা তো আসলে যার যার জায়গা। বিষয়টা তাই একদম কোনো স্পেসিফিক
এক্সপিরিয়েন্স থেকে এই গানটা না, কিন্তু অবশ্যই একটা ফিলোসফি থেকে এই গানটা যেটা বলা হয়েছে, আমি এরকম অনেক দেখেছি যে, এবং এটা আমি পরে এই রিপারকাশনটা দেখেছি গত 10-11 বছর অনেক মানুষকে এই গানটা ওই ধারণাটা দিয়েছে যে প্রেম সবসময় যে সফল হবে সেটা কিন্তু আপনি বলতে পারেন না, কিন্তু যদি কখনো ভালোবাসা সত্যি থেকে থাকে সেটা একটা শ্রদ্ধার মধ্যে জায়গায় যেমন থাকা উচিত, আবার সেই ব্যাপারটা ওই ভালোবাসার জায়গায় রেখে নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কি বলবো উপলক্ষ পৃথিবীতে জীবনে থাকে সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত, এখানে তাই বলা হয়েছে। আর ওই যে ওই যদি ভেতরে ঢুকলে তো যাওয়াই যায়, কতটা ভালোবাসলে ভালোবাসি না বলা যায়, কিংবা আসলে এটা কতটা ভালো না বাসার গান, সেই আপেক্ষিকতা থাকবে। কিন্তু আমার মূল বক্তব্য ছিল সেটা যে আসলে একটা জায়গায় সবচেয়ে শেষ হয়ে যায় না, মানে সফল না হলেও প্রেম মরে যায় না, আবার শুধু ভালোবাসার মানুষকে আবার ভালোবাসার মানুষকে নিয়েই যে প্রেমের ভালোবাসার সফলতা হয় বা সেটাই জীবনের একমাত্র উপজীব্য তা না, মানে আত্মপ্রেমের একটা দরকার আছে, নিজেকে ভালোবাসি বলি তো অন্যকে ভালোবাসি, সেই জায়গা থেকে গানটা। আমি মানে পার্সোনাল কিছু প্রশ্ন আসলে লোভ সামলাতে পারছি না, যেহেতু আজকে আপনাকে পেয়েছি। এমনিতে প্রচুর কথা হয় কিন্তু এই বিষয়ে তো এভাবে ফর্মালি কথা হয় না। সেটা হচ্ছে যে আপনার ক্যারিয়ারে আপনি এত এত মানে লিজেন্ডের সাথে কাজ করেছেন, একই সাথে যেমন ইয়াং আর্টিস্টদের সাথে কাজ করেছেন, আবার এই গত পরশুই তো শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ ওনার সাথে একটা গান রিলিজ হলো, এর আগে নচিকেতার সাথে আপনি গান করেছেন। সো অনেক লিজেন্ডারি আর্টিস্টদের সাথে কাজ করেছেন, আবার ইয়াং জেনারেশনের সবার সাথে মোটামুটি কাজ করেছেন। সো এই যে দুই ভাবে যে কাজটা করেন, এটার ব্যালেন্সিংটা আসলে কিভাবে করেন? ব্যালেন্স বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ধরেন কখনো কখনো আপনার মনে হয়, মানে এই প্রসঙ্গটা এই কারণে বললাম, একটু পরে বইয়ের প্রকাশনার বিষয়ে এখানে জিজ্ঞাসা করবো যে একই সাথে ইয়াং রাইটার এবং সিনিয়র রাইটারকে কিভাবে হ্যান্ডেল করেন। সো তার আগে একটু এটা জানা যে দুই প্রজন্মের দুই ধরনের আর্টিস্টদের সাথে কাজ করাটা আসলে কিরকম? আমি দুটোই এনজয় করি এবং দুটোই আসলে বেসিক্যালি দুই রকম মজা। সত্যি কথা বলতে আমি কিন্তু একটা সময় পর্যন্ত খুবই আত্মকেন্দ্রিক শিল্পী ছিলাম। আমি যেমন আমার প্রথম ব্যান্ডের অ্যালবাম এসেছে 2006 সালে, আমি ব্যান্ড করেছি 2000 সালে, যখন ক্লাস 10 এ পড়ি সেই সময়। আমি 2014 পর্যন্ত অন্যের গানই করি, আমি শুধু নিজের জন্য গান করি। আমি 2014 তে যখন অন্যের গান করা শুরু করি, এবং আমি খুবই ফ্র্যাঙ্ক, আমি খুব অনেস্টলি আজকে এইটা বলতে, এটা আমি আগে বলেছি, আমি কিন্তু অন্যের গান করা শুরু করেছিলাম সার্ভাইভ করার জন্য। যে আমি যদি শুধু গান করি খাই, আমি চাকরি করতে চাই না, আমি নিজে আমার গান বছরে কটা করি, 5টা 10টা, কারণ আমার পক্ষে আসলে 20-30টা গান নিজের করা সম্ভব না, আমি গাইবো, মানে আমার পক্ষে ওই ধারাবাহিকতা রাখা সম্ভব না, আবার যারা শুনবেন আসলে সেই চাহিদা জমানোর বিষয় আছে। একজন শিল্পীর 20টা গান তো আসলে তার ফ্যানদের ওই হজম করতে সময়, তো তাহলে আমি শুধু এটাই করি। সেই জায়গা থেকে মনের গান করা শুরু করি, আমার লিরিক ওই যে আমার ওই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে গিয়ে অন্য জন্য কাজ করা শুরু করি, কিন্তু আমার বেঁচে থাকার জন্য। কিন্তু ওই কাজ শুরু করতে গিয়ে আমি আসলে অসম্ভব ভালো লাগার কাজ করে যখন আমি এই এক্সপিরিয়েন্সটা পাই। আমি যখন আমার বন্ধুর গান করলাম বা খুব কাছে, ধরেন পারভেজ ভাইয়ের সাথে আমার, কিশোরের সাথে আমার খুব ব্যক্তিগত সম্পর্ক, কখন ওদের জন্য গান করিনি, ওরা সবসময় বলতো এই কি এরকম লোকই খালি নিজের গান নিজে করে। হ্যাঁ, পারভেজের গান তো পরে করেছেন, ওই সময় শুরু 14 তে শুরু, তো তখন ওদের গান করলাম, এবং তারপর কি বিশ্বদার গান করলাম, সুবিদার গান করলাম, মুচিদার গান করলাম, এগুলো স্বপ্ন কাছে মানে হাতে একদম নিজের সামনে আসার মতো। তো ওনাদের কাছে শেখার অনেক বিষয় আছে। আমার জীবন তো একটাই, এই এক্সপিরিয়েন্স গুলি তো আসলে আমি যদি অন্যের গান না করতাম আমি নিতে পারতাম না। এটা আমাকে ঋদ্ধ করেছে, আনন্দিত করেছে। একই সাথে আমার পরের যারা, তাদের সাথে কাজ করতে গেলে কিন্তু শেখা যায় নতুন, মানে মানে ওই কন্টেম্পোরারি বিষয়টা কিন্তু একটু বহমান। তো এখন যে কাজ করছে তার সাউন্ডটা থেকে আমি শিখি, আবার আমার আগে যারা 30 বছর 40 বছর কাজ করে আসছে তাদের যে ডেডিকেশন, তাদের যে সিরিয়াসনেস, সেটা থেকে আমি শিখি। এইটা নিয়ে যদি আমি আমার লাইফে কাজ লাগাতে পারি আমার গানে, যেটা আমি মনে করি আমার গানকে। তো এই দুই এক্সপেরিয়েন্স মানে যেমন বিশ্বদয় এখনো একটা গান করলে রাত 2টার সময় বলে সেকেন্ড অন্তরে সেকেন্ড লাইনটা একটু দেখিস না, এই যে সিরিয়াসনেস কুমার বিশ্বজিতের একটু দরকার নাই। নচিকেতা আমাকে বলছেন যে মিউজিক ডিরেক্টর কোথায়, মিউজিক ডিরেক্টর না দেখে আমি গান গাইবো কিভাবে, আর এখন কিন্তু তুই আমার ডিরেক্টর, আমি কে তুই ভুলে যা। তো এই এক্সপেরিয়েন্স গুলি কিন্তু আসলে আমি যদি না করতাম হতো না। রেহান যেমন, এখন তো অনেক আমরা বলি যারা নতুন বা যারা পরে এসেছে সিরিয়াস না, মানে একদম কি বলে তৎক্ষণাৎ কাজ করি, মানে আমরা ওই কি বলে এটাকে ওই চর্চার বিষয়টা নাই। রেহান কিন্তু গান তুলে গান গায়, ও কখনো আমার লিরিক দেখে গান গায়, ও
আমি বেশ কিছু কাজ করি। তার মানে কি এই যে ঢালাও ভাবে আমরা বলি ব্যাপারটা তা না। আমি তো জানি উদাহরণ দিতে পারলাম, আমি রাব্বি প্রচুর কাজ করেছি এবং এক ডিফারেন্ট জনরা। রাব্বি যে ধরনের গান করে আমি সে ধরনের গান করি না, কিন্তু আমি ধরনের গান এক্সপেরিমেন্ট করতে চাই। আমি রিসেন্টলি বাথরুমের একটা অ্যালবাম ম্যানেজ করেছি, ওটা আমি একদম ক্লাসিক, আমি সেতার সন্তুর এসরা যেগুলো বাজিয়েছি, যেগুলো আমার গান হয়তো বাজানো সুযোগ থাকে। তো এই যে একটা জীবন, তো আমি একটা জীবনে আমার যা যা ভালো লাগে আমি সব করতেছি। দ্যাটস ইট। আচ্ছা, রেহান ভাইয়ের কাছে আসি। রেহান ভাইকে আমি ফার্স্ট নাম জানতাম এবিসি রেডিও ইস্যুতে, বাট ওনার প্রোগ্রাম আমার কখনোই হয়নি। ওনার সাথে ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে বাজে শহর গানটা দিয়ে। ওই গানটা শোনার পর আমার মনে হয়েছে যে এই লোকটার জন্ম হয়েছে গান গাওয়ার জন্য। তো আপনি গান বাদ দিয়ে ছোটবেলা থেকে আপনি সম্ভবত বুলবুল একাডেমিতে শিখে এসেছেন, মানে একদম প্রিপেয়ার্ড ভয়েস, সেভাবে গ্রুমিং করা একটা পারসন। এত পরে কেন আপনি গান দিয়ে পরিচিত হলেন? আসলে আপনাকে তো সেই আর 10 বছর আগে আমাদের চেনা উচিত ছিল। আসলে এটা আমি বলবো যে আমার ভুল, আমি নিজেকে প্রকাশ করতে দেরি করেছি, আমি আসলে দেরি করেছি, আমি গুছিয়ে উঠতে পারিনি, আমি খুব গোছালো ধরনের নই। তো সব মিলিয়ে দেখা গেছে যে যখন আমি আমার পৃথ্বীরাজের সাথে যখন দেখাটা হয়, আমার এবিসি রেডিওর মাধ্যমে পৃথ্বীরাজের সাথে যখন দেখাটা হয়, ওই লোকটা সুযোগ পেয়েছিল আমাকে কন্টিনিউয়াস ঠেলা দেওয়ার, যে ঠেলাটা এখন আমাকে একমাত্র জয় ভাই দেয়। দাদা আমাকে সবসময় এই ঠেলাটা দিয়েই গানের ব্যাপারটা, ওই অর্গানাইজড অবস্থানটা আসে। আমি প্র্যাকটিস করি গান, আমি প্র্যাকটিস করি, কিন্তু গানটাকে অর্গানাইজ করে কিন্তু জয় সাহেবের, তাকে কিন্তু এই জায়গাটা দেখতে হয়েছে। তো যখন আমি একসাথে প্রতিদিন পৃথ্বীরাজের সাথে অফিস করছি, তখন উনি অ্যাকচুয়ালি আমাকে ঠেলা শুরু করে, রেহান ভাই আপনার একটা গান করবো না, আপনার গানটা করবো না, করেন 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 করেন। শেষ পর্যন্ত হঠাৎ করে কি হলো, একদিন উনি খেপে গেল আমার উপরে, আপনি আসেন তো, এখনই আপনি ডেমো দিবেন, লিরিক্স আছে না আপনার কাছে? আমি হ্যাঁ আছে আছে। মানে আমি পুরো ছাড়ি খেয়ে যে না আপনার দিতে হবে। তো আমি গেলাম, যে লিরিক আনতে গিয়ে দেখি যে লিরিক অর্ধেক, বাকি অর্ধেক বাসার পিসিতে আছে, ওখানে বসে লিখলাম পরের উত্তর লিখে তারপরে নতুন করে লিখেছি আমি তখন উইদিন 5 to 10 মিনিটস হাইস্ট। তো 10 মিনিটস এর মধ্যে আমি দ্বিতীয় অন্তরা যেটা লিখলাম, তারপরে সেটা লিখে নিয়ে ভয়েস দিলাম, এবং ওই ডেমোটাই আলটিমেটলি বিকেম হোয়াট বাজে স্বভাব ইজ। বাজে স্বভাব সেটা থেকেই তৈরি হয়। এই জন্য দেরি, এরকম বিভিন্ন কারণে আমার দেরি হওয়াটা হয় আর কি। তো দেরিতে হলে আমার মনে হয় যে আসলে দেরি বলে কোনো কথা নেই। আমি এই যে দাদার সাথে থাকি, অনেক কিছু শিখি। দাদাও সবসময় বলে, অনেক বড় মানুষের কাছে আমি শুনেছি যে সময় 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 মতনই আসে, সেটার সাথে আসলে জোর করে লাভ নেই। তো আমার কাছে মনে হয় যে ঠিক যখন প্রকৃতির প্রয়োজন ছিল বাজে স্বভাবের মতন একটা গান, তখনই প্রকৃতি সেটাকে বের হতে দিয়েছে, এবং তাই এত মানুষ শুনেছে। এই প্রসঙ্গক্রমে যখন উঠলোই পৃথিবীর সম্পর্কে যদি একটা দুটা লাইন একটু বলেন, এটা আসলে আমি বলবো শুধু মিউজিক ইন্ডাস্ট্রি না, আমাদের ওভারঅল এত ভালো একজন মানুষ ছিলেন। তো ওনার হঠাৎই অকাল প্রয়াণে আসলে আমাদের অনেক বেশি ক্ষতি হয়েছে। অনেক বেশি মানে কোন ধরনের ক্ষতি হয়েছে আমি বলি। সত্যিকারের পৃথ্বীরাজকে আমরা কেউ দেখি, সত্যিকারের পৃথ্বীরাজ প্রকাশিত হতেই পারেনি। আমরা একটা কলি দেখেছি, আমরা সেই ফুলটা আমরা দেখতেই পাইনি। পৃথ্বীরাজের উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে যে দখল ছিল, যে অসাধারণ দখল ছিল, মানে সেটা অনেকটা এমন ছিল যে আমরা অফিসে বসে হয়তো মিটিং করছি, উনি কফি বানাতে গিয়ে এমনি কফি বানাতে গাচ্ছে, এবং ওটা মনে হচ্ছে যেন পুরো অফিস গুনগুন করছে, বাজছে, আশেপাশে মিউজিক বাজছে, ভায়োলিন বাজছে। এই সে যে সিনেমাতে দেখায় না, সবকিছু চলে আসতেছে আশেপাশে গান গাইতে গেলি, ওরকম একটা অনুভূতি হতো। এটা ছিল পৃথ্বীরাজ। কিন্তু উনি প্রচন্ড মজার মানুষ ছিলেন। এই যে বাজে স্বভাব গানটা যে উনি তৈরি করেছেন, এটা নিয়ে ওনার উন্মাদনা আমি দেখেছি। গানটার সুর আমার, কথা আমার, কণ্ঠ আমার, কিন্তু গানটা তৈরি করার সময় উনি আমাকে রাত্রে আড়াইটায় ফোন দিচ্ছে, ভাই একটা বিট পাইছি, এই বিটটা ইউজ করবো, কালকে সকালে অফিসে এসে কিন্তু আপনি এই বিটটা শুনবেন। এই যে গানের প্রতি যে ওনার প্যাশনেট সিচুয়েশনটা, এটা আমি আমার নিজের চোখে দেখেছি। এত ভালো লাগতো এই জিনিসটা, এবং ওইখানে আটকে থাকতেন না। বাজে স্বভাবের পরে উনি কখনো বলেননি চলেন আরেকটা বাজে স্বভাব পাই, নেভার। এবার নতুন কিছু করতে, এবার একটু অন্যভাবে করবো। তো সেই মানুষটা বেশি একটা সময় পেল না নতুন কিছু করার, সেই জন্য আসলে ওনাকে আনলাকি বলবো না, আমি বলবো আমাদের বাংলাদেশটা আনলাকি যে ওনার মতন একজন শিল্পী এত অল্প সময়ে আমাদের সাথে থেকে চলে গেছে। যেখানে থাকুক তারা ভালো থাকুক। আরো দুঃখের কাজ করে পৃথিবীর ক্ষেত্রে যেটা হয়েছে, এটা তো সত্যি। ও যতদিন ছিল আমরা তো আসলে মূল্যায়ন করতে পারি। অ্যাটলিস্ট এটা যদি আমরা শিখতে পারি ইন্ডাস্ট্রি অ্যাসপেক্টে, যে আর কোনো বৃদ্ধি যাতে না হয়, মানে বৃদ্ধি তো শেষ বৃদ্ধি না এই বাংলা গানে,
তো পৃথ্বী এরকম দুম করে চলে গেল, আমরা আফসোস করছি, কিন্তু যতদিন ছিল ততদিন আসলে ওকে ওর মূল্যায়নটা তো আমরা করতে পারি। এরপরের পৃথ্বীরা যাতে আর এভাবে তৈরি না হয়, যাতে ওরা কাজের মধ্যে ওদের ভিতরের যেটা প্রতিভা বা যা দেয়ার আছে, সৃষ্টিকর্তা তো সবাই এই ক্ষমতা দিয়ে পান, সেটা যাতে করতে পারে, সেটাও যদি আমরা শিখি। আচ্ছা জয় ভাই, সো প্রকাশনার জগতে আসার ইচ্ছাটা কেন হলো, বা এটা কেন আসলো? এটা কি কোনো ফিনান্সিয়াল আর্টস থেকে, নাকি হচ্ছে শখ থেকে, নাকি এটা আসলে ফিনান্সিয়াল আর্টস থেকে বলে তো আসলে প্রকাশনায় মানে বুদ্ধিমান লোক আর বাংলাদেশে আছে। তো সেই জায়গাটা হচ্ছে আমার প্রিন্টিং, এই কাগজ প্রেস, এই কালির গন্ধের প্রতি প্রেমটা একদম ছোট। আমার বাবা সাংবাদিক ছিল, আমার বাবা নিজের পত্রিকা ছিল এক সময়। So, আমি যখন আমার ওই একদম ছোটবেলায় 4-5 আমার মনে আছে, আমি বাবার সাথে প্রেসে যেতাম, এবং তখন বাইটালারে বাবার যে নিউজ প্রিন্টের ম্যাগাজিন হতো, সেক্ষেত্রে আমার মনে আছে আমি চুজ করতাম একটা ব্ল্যাক ছাপা হবে, আরেকটা রং কি হবে, সেই রং কিন্তু তৈরি করে বানানো। সিএমও এর ক্ষেত্রে তো আসলে সব রং একসাথে আছে, যারা প্রিন্টের লোক তারা বুঝতে পারছে। কিন্তু ধরেন যখন বাই কালার হবে, তখন আরেকটা রংকে অনেক ক্ষেত্রে হয়তো যে বানানো হয়, আমরা যেরকম কালার করার সময় থাকে না যে হলুদের সাথে লাল মিশিয়ে কমলা বানাই, ওই প্রেসেও কিন্তু তাই। যখন আমি কমলা রংটা আইদার কমলা পাওয়া যায় দিলে একটু ডার্ক করতে কালো মিশাই। আমি ওই ছোটবেলায় আমার ওই অভিজ্ঞতাটা আছে এবং আমি খুব এনজয় করতাম, এবং আমি বই পড়তে পছন্দ করতাম। আমি ভিউ কার্ড, পোস্টার এগুলি প্রচুর কালেক্ট করতাম, মানে আমি কাগজের গন্ধ এবং প্রিন্টিং এই জিনিসটা আমার খুব আছে, ভালো লাগে। এবং যেহেতু আমার ওই ন্যাক ছিল, সেই কারণে আমি এখন ছোটবেলা থেকেই আমি স্কুল লাইফে প্রচুর সব জায়গার মধ্যে কাম করতাম, ছাপানো যদি সম্ভব ছিল না। আমার মধ্যে ক্লাস 7-এ আমরা ম্যাগাজিন করতাম, আমি সম্পাদক ছিলাম, আমরা 5 বন্ধু সুজন। সো এইটার ভিতরে আমি সবসময় ছিলাম। এবং অন এন্ড অফ যেটা ছিল, আদিশ মার্কেটে আমার একটা ফ্যাশন হাউস ছিল সপ্তবাজ। তখন আমি যেমন আমার লেখা, আমার বন্ধুর লেখা, বা সঞ্জিতা চলে গেলেন তো দাদার লিখগুলো তো হারিয়ে যাবে, মনে হলো আমি সব কালেক্ট করে এক জায়গায় করে রাখি, যাতে 10 বছর পরে গিয়ে পাওয়া যায়। এবং এখন সেটা সুফলটা পাচ্ছি, তখন ওই আবার থেকে করা ওই প্রোডাকশনগুলো আমি নিজে করতাম। ভার্সিটিতে এই কি বলে সুভনির করা, ডিপার্টমেন্ট ম্যাগাজিন করা, এই কাজগুলো সবসময় আমি করতাম। সো ওই ন্যাকটা আমার সবসময় ছিল। এবং ছোটবেলা থেকে বই মেলা এত কাছে, বা বই এই বিষয়গুলো এত কাছে ছিল, এটা আমার ছোটবেলার অনেকগুলো স্বপ্নের একটা স্বপ্ন ছিল যে আমার এরকম বই মেলায় আমি পুরো মাস থাকবো, আমার স্টল থাকবে। এটা ছোটবেলার না বোঝা স্বপ্ন, সেটা হয়তো পরবর্তীতে গিয়ে অন্যান্য কাজ মিলিয়ে সেই সময়টা ধরে উঠতে পারি। কিন্তু এই প্রিন্টিং বা পাবলিকেশনের সাথে আসার আমার মানে একদম আমার ভালো লাগার জায়গা থেকে আমার ইচ্ছে ছিল। এবং কিছু বিষয় থাকে যেটা আমার সবগুলি ক্ষেত্রে হয়েছে। আমি যে আমার আজব রেকর্ডস, আমি অ্যাজ আ মিউজিশিয়ান যেটা করতে চাই প্রোডাকশন, সেটা তার জন্য বুঝতে পারছি না, সেটা করার জন্য আমি আজব রেকর্ডস করছি। আমি যে টি শার্ট পরতে যেতাম, সেই টি শার্ট পাওয়া যেত না, সেই টি শার্ট পরার জন্য আমি স্বপ্ন পাচ্ছি। তো বইয়ের ক্ষেত্রে অনেকটা তাই, আমি বইয়ের ক্ষেত্রে যে জিনিসগুলো করতে চাই, অনেক ক্ষেত্রে হয়তো অন্য কাউকে করা সম্ভব না, হয়তো বুঝবে না, আমি সেটা করার জন্যই প্রকাশনা করছি। এবং আমি আর এই জিনিসগুলি পাই, আমার পক্ষে যেটা সম্ভব করা আমি সেটা করতে চাচ্ছি। আর টু বি ফ্র্যাঙ্ক, এই যে আমরা তো বাজে একটা সময় পার হচ্ছি বা বললাম করোনা, তবে ওই সময়টাই যেহেতু নিজেকে আবার রিগ্রুপ করার সময় পেয়েছি, হয়তো এটা না হলে হয়তো আমি ওই সময়টা না পেলে হয়তো এবারও আসা হতো না। গত 2-3 বছর ধরেই প্রতিবারই ভাবছি যে প্রফেশনটা শুরু করব, সো এবার শুরু করতে পারবো। আচ্ছা, এটা একটা টাফ কোশ্চেন, টাফ না, এটা যে আপনার কাছে কি মনে হয় আসলে যে মিউজিক নাকি বই, কোনটা হচ্ছে বেশি কন্ট্রিবিউট করতে পারে আসলে? আমি কোনো কিছু কি মিউজিক, বই, কি বলে পেইন্টিংস, আমি কখনোই শিল্পের আলাদা এই সেক্টরগুলোকে আলাদা করে দেখি না। সবকিছু মিলিয়ে সবগুলো মিলিয়ে আর্ট। আমাকে যেমন আমাদেরকে এই প্রশ্ন অনেক শুনতে হয় অনেক, যে আমি গানের লোক, বই কেন করলাম? আরে আমি গান তো মানে গান শুটটা সিডিতে ছাড়ি বা অ্যাপে শুনতে পান, লেখাটা তো আসমান থেকে মানে বাতাসে ভাসে না, তো সেটাই আমি আবার এখানে লিখি। আমি যেহেতু লিখতে পারি, আমি যদি গান বা কবিতা লিখতে পারি, তার মানে হয়তো আমি আমার মনে একও আছে। যেমন আমি কিন্তু ফর্মালি লিখলে আমার মাঝখানে একটা বিশাল গ্যাপ গেছে, এবছর আবার আমি বাচ্চাদের ছড়া বই পড়েছি। আমি বাচ্চাদের জন্য লিখতে পছন্দ করি, দুটো কারণ। হ্যাঁ, দুটো কারণ। একটা কারণ হচ্ছে বাচ্চাদের জন্য লিখলে বাচ্চাদের মতো ভাবা যায় যে এখন আমাদের জীবনে এত ঝামেলা পেইন, হ্যাঁ, বের হওয়ার বিষয়টা কি, ওভাবে যখন আমি যখন লিখি
ওই সময়টা আমি ওদের মতো ভাবতে পারা মানে একটা দারুণ সুন্দর সময় থাকে, এটা একটা কারণ। আর আমি যখন ছোট ছিলাম তখন আমার অভিযোগ ছিল বাচ্চাদের জন্য বই পড়া, কারণ আমি প্রচুর বই পড়তাম। হ্যাঁ বই পড়তাম, কিন্তু আমি এনাফ কন্টেন্ট নাই। এখন মনে হয় বইদের জন্য বাচ্চা কম হয়ে গেছে। আবার এখন যেটা হচ্ছে, এখন না, এখন আমার মনে হয়েছে আমার বাচ্চার জন্য ভালো বাংলা কন্টেন্টের অভাব নেই। সেটা এই বই বলো বা ভিজুয়াল মিডিয়া বলো, সব জায়গায়। তো সেই জায়গা থেকেই পড়া। আমি আলটিমেটলি আমি যা যা করি সবকিছু কিন্তু এরকম, আর আমার যেটা মনে হয় করা উচিত, অন্যের উপর ছেড়ে না দিয়ে, অন্যকে অভিযোগ না করে, আমি মনে অভিযোগ না করে নিজে দায়িত্ব নিই, এটাই হওয়া উচিত। রিয়ান ভাইয়ের কাছে সেম কোশ্চেন, বাট একটু ডিফারেন্ট ভাবে। সেটা হচ্ছে যে কোনটা আপনাকে বেশি স্যাটিসফাই করে, গান গেয়ে নাকি লিখে? এখানে ঘটনাটাই হচ্ছে, এখানে যেটা একটু আগে দাদা বললো সেটাই হচ্ছে অবস্থা। আমি খুব স্বাভাবিক একটা প্রেক্ষাপট বলি। হ্যাঁ, এখানে আমি জানি সাধারণত যারা সাহিত্যের সাথে জড়িত তারা কখনো এগুলো দেখবে না, তারা কখনো এভাবে বলবে না, কিন্তু একটা বিশেষ গণ্ডি আছে বা একটা বিশেষ দল আছে, তারা বলবে যে ও বাজে স্বভাব একটা গান গেয়েছে, গান গাওয়া পপুলার হচ্ছে, এখন বই বিক্রি করার ধান্দা। হ্যাঁ, এই ধরনের একটা গ্রুপ আছে। তাদেরকে বলতে চাই যে বাজে স্বভাবের লিরিকটা তো আমার লেখা। সো আমি কবে থেকে লিখছি সেটা তো আপনি জানেন না, বা লিখতে আমার আসলে কতটুকু ভালো লাগে সেটা আপনি জানেন না। এখন যেই লেখাটা আমার কাছে সুর সহ এসেছে সেটা বাজে স্বভাব নামে একটা গানে পরিণত হয়েছে, আর যে লেখাগুলোতে সুর আসেনি, যে লেখাগুলোতে কবিতার ছন্দ এসেছে, সেটা কালো রঙের কবিতা হয়ে গেছে। এবং এই কবিতাগুলো একদিনে লেখা না, কবিতাগুলো কখনোই একদিনে লেখা না। আমি ক্লাস 4 এ থাকতে প্রথম প্রেমে পড়ি, তো তখন আমি যে মেয়েটাকে চিঠি দিয়েছিলাম সেটা আমি কবিতার ভাষায় দিয়েছিলাম, তো ধরাও খেয়েছিলাম, পিটুনিও খেয়েছিলাম, কিন্তু সেটা ঘটনা না। ঘটনা হচ্ছে কাব্য সেই তখন থেকে দাদা আমার ভেতরে। এক্স্যাক্টলি, যেমন আমাকে তো গান দিয়ে মানুষ চেনে, আমি কিন্তু লিখতে জানা রাখতে। আমি ছড়া বানাতাম, আমার বাবা বা মা অথবা বোনরা লিখে। আমি 4-5-6 বছর তখন ছড়া বানাতাম, তখন আমি লিখতে পারি না। একটা 4 লাইনের ছড়া বানিয়েছি, আমি পিছিয়ে পিছিয়ে পড়তাম, এবং এরকম অনেক হয়েছে। আমি শুনেছি, আমি রেগে যেতাম, হয়তো আমি বলছি, হয়তো একটু বসতে সময় লেগেছে, আমি ভুলে গেছি। আমি তখন দারুণ রাগ করতাম, মানে চিল্লাচ্ছি, আমার কেন লিখে দিলা না। তো আলটিমেটলি এটা তো হয়। আমি গত বছর অনেক শুনেছি যে অন্য সেক্টরের লোকজন কেন বই আসছে, বা বই বিক্রির ক্ষেত্রে সাহিত্য কেন হচ্ছে। আমার ভাবি, আমি সবাইকে একটা অনুরোধ করবো, ভালো যা কিছু হয় এটা পজিটিভলি নেওয়া উচিত। মানে যদি মানসম্মত না হয়, এটা আপনার আমার আসলে বলার দরকার নাই কোনটা ভালো বা খারাপ। এটা সময় ঠিক করে নেবে, মহাকাল ঠিক করবে কোনটা মানবতীর্ণ, কোনটা মানবতীর্ণ না। আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এখানে মানে মহাকাল তো ইটসেলফ একটা বড় টাইম। ধরেন আমি যদি আমাদের রকমারির পার্সপেক্টিভ থেকে বলি, যেমন আমাদের রিসেন্ট টাইমে যদি আমরা আমাদের বেস্ট সেলার লিস্ট দেখি বা হোয়াটএভার ট্রেন্ডটা যদি একটু ফলো করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা বই বলতে ছোটবেলা থেকে যে জিনিসগুলো আসলে বুঝে এসেছি, ফিকশন, ক্লাসিক্যাল, হ্যাঁ ক্লাসিক্যাল যে ফিকশন গুলো বা হচ্ছে নর্মাল ফিকশন টাইপের বই। সো রিসেন্টলি কিন্তু প্রচুর নন ফিকশন হচ্ছে, মানে মানুষ প্রচুর নন ফিকশন পড়ছে, এবং বেস্ট সেলার লিস্ট করলে দেখা যাচ্ছে 10টার মধ্যে 5 থেকে 6টাই থাকছে টপ থেকে যে নন ফিকশন। সো এই বিষয়গুলোকে দুই দিক থেকে আপনারা কিভাবে দেখেন, আসলে অ্যাজ এ আর্টিস্ট কিভাবে দেখেন, অথবা অ্যাজ এ পাবলিশার কিভাবে দেখেন? আপনি অ্যাজ এ আর্টিস্ট কিভাবে দেখতে চান, বা অ্যাজ এ পাবলিশার সরি অ্যাজ এ পাবলিশার ভাই তো ভাই পাবলিশার সেটা রাইটারই। হ্যাঁ, এটা আমার কাছে যেটা মনে হয়, আসলে সময়কে অস্বীকার করা খুব ভুল। অনেক সময় জোর করে অনেক কিছু করতে, যেমন সিডি যখন চলে গেছে, একটা শিল্পী সমাজের একটা বড় অংশটা মেনেই নিতে পারে না, সিডি কিনতে হবে, সিডি ছাড়া চলবে না। এটা আমি জোর করে ক্যাসেট ছিল, এটা সময়ের অংশ। সো এখনকার বিষয়টা, যেমন আমি একটু আগে আমরা গল্প করছিলাম যে রকমারি বিশাল বইয়ের ভান্ডারে আমি মোটামুটি হারায় যাওয়ার অবস্থা, আমার অসম্ভব ভালো লাগছে। এটা তো বাস্তব সত্যি যে আমি কলেজ লাইফে যত বই পড়ার সময় পেতাম এখন পাই, কারণ তখন কলেজ লাইফে আমার হাতে মোবাইল ছিল। কলেজ লাইফে আমার কি বলে সোশ্যাল মিডিয়াতে সময় দিত। এখন সোশ্যাল মিডিয়া তার মানে পুরোটাই খারাপ। সোশ্যাল মিডিয়া তো অনেক কিছু উপকার করছে, হ্যাঁ অনেক জায়গায় আমাদের অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সব কিছু যেমন ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। সেই ক্ষেত্রে এই ধারণাটা খুব ভুল। বই মানে কিন্তু সাহিত্য না। তাহলে আমরা যে টেক্সট বুক পড়ে লিখি, এগুলো তো সাহিত্য না। যেমন বইমেলার সময় অনেক কথা বলে যে সাহিত্যের বই, আরে এটা তো বই না, তো গ্রন্থ না, এটা সাহিত্য না। তার মানে কি, বই তো অনেক কিছু হতে পারে। আমার বন্ধু কিন্তু তো ফটোগ্রাফি নিয়ে বই লিখবে, অত উপন্যাস লিখবে।
আমার যেমন এই মেলায় বই আসবে এই সুযোগে বলে দিই, আমার এই গত 20 বছরে আমার লেখা সব আমি বলি গান কবিতা। সো আমার লিরিকগুলি আমি একটা সংগ্রহ করছি, গান কবিতা সংগ্রহ করছি। তো আমার তো গান কবিতার সামগ্রী আসবে, যেহেতু আমি 20 বছর ধরে যে গানগুলি করেছি এটা একসাথে থাকা কি দরকার না? আবার আমি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম এটা একেবারে নতুন, আমরা ভাবতাম আমরা মনে একটা শুরু করলাম। আর রিসেন্ট একটা বইয়ের কাজ করতে গিয়ে দেখলাম ডিএল লাই, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত, এদের সবার প্রথম বই তাদের লিরিকের। ঠিক আছে, তার মানে আসলে বিষয়টা তো মাঝখানে এটা আমাদের মাথায় ছিল না, আমরা গানকে আলাদা করে ফেলেছি, কবিতাকে আলাদা করে ফেলেছি। তো আসলে সবাই মিলেমিশে বিষয়টা এরকম। তাই এখন যেহেতু সমাজে এরকম হয়তো শুধু সাহিত্য পড়ার সমাজ হবে না, যেমন এখন ই বুক চলে আসতেছে, অডিও বুক চলে আসতেছে, অস্বীকার করে কেন? চয়েস ইজ এ ডিফারেন্ট থিং। আমি যেমন লাইভ গান শুনতে পছন্দ করি, যেমন আমার অ্যারেঞ্জমেন্টস দেখবেন অনেক অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, আমি এটা আমার পছন্দ। তার মানে না যে ছেলেটা মিডিতে ইডিএম করতেছে সেটাকে আমি বাতিল করে দেব। ওটা এখনকার ট্রেন্ড, ওটা এখন যার ভালো লাগছে তা আরেকজনের ভালো লাগাটাকে যদি আমি সম্মান বা শ্রদ্ধা করতেই না পারলাম, তাহলে প্রথম জায়গায় বা উদারি যদি না হতে পারলাম অন্যের বিশ্বাসকে, ভালোবাসাকে, সম্মানের ক্ষেত্রে, তাহলে আসলে আমি একজন আধুনিক মানুষকে পারবো। এখানে বিষয়টা তাই যদি চলে। আমি জানি এটা অনেক কথা হয় যে গত মেলায় টপ লিস্টের যে বইগুলো কোনটা সাহিত্য ফ্রিল্যান্সিং খুব মানে সমকালীন বিষয়। একটা ছেলে হয়তো উপন্যাস পড়ার সময় নাই, কিন্তু ওর ক্যারিয়ারে ও এমন একটা দৌড়ে আছে, ফ্রিল্যান্সিং এর বইটা পড়লে ওর হেল্প হবে, তাই বইটা পড়ছে। আর যদি মনে হয় আয়মানের টিপস ওকে হেল্প করবে টু বিল্ড হিজ অর হার ক্যারিয়ার, আর যদি মনে হয় পিতলেজার কি বলে এই ছবি তোলার বইটা দেখে ও ফটোগ্রাফ করতে চায়, তো দোষের কিছু না, কোনো কিছুই দোষের নেই। এখানে আমরা খুব মানে একটা বড় ঝামেলা ফেস করি, সেটা হচ্ছে যে আসলে আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা ডিস্ট্রিবিউটর, বাট আমাদের পজিশন এমন একটা জায়গায় চলে গিয়েছে যেটাতে মনে হচ্ছে যে আমরা সাহিত্যটাকে পুরোপুরি রক্ষা করার দায় আসলে রক্ষা এই পর্যায়ে গিয়ে মানে একটু হয়তো কিছুটা অ্যাগ্রেসিভ শোনা হবে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একটা বিষয় কিন্তু হয় যে প্রচুর মানুষ কথা বলে এই বিষয় নিয়ে যে কেন রকমারি সাহিত্যকে কন্ট্রোল করছে না, প্রমোট করছে না, কেন রকমারি সাহিত্যকে একদম দাবিয়ে দিচ্ছে। কিন্তু আসল বিষয় হচ্ছে যারা কথা বলে, আমি এটা পার্সোনালি, এটা আমার গ্রুপে অফিসিয়াল স্টেটমেন্ট না, এটা আমার পার্সোনাল স্টেটমেন্ট, যে ভাই তুমি যদি একটা ফিকশন রকমারি থেকে কিনতে, তাহলেই তো ফিকশনটা উঠে আসবে। আজকে আমি পার্সোনাল জায়গা থেকে আমি মাহমুদুল হকের বই আমি প্রমোট করছি, আমি আখতারুজ্জামান ইলিয়াসের বই আমি প্রমোট করছি, তাও মানুষ কিনছে। এরপরে আসলে দিন শেষে তো আমাকে একটা ব্যালেন্স শিট মিলাতে হবে, আমাকে তো সার্ভাইভ করতে হবে। একটা জিনিস আমাদের আসলে বাস্তবসম্মত হতে হবে। আমি খালি এই দুটো বই দিয়ে ধরেন আজব প্রকাশের বইটা কবিতার বই, বর্ষাতে করে বইটা উপন্যাসের বই। আমরা তো জানি যে বইয়ের ক্ষেত্রে উপন্যাসের বই সবচেয়ে বেশি চলে, গল্পের বই তারপরে চলে, প্রবন্ধ আরো কম চলে, কবিতা আরো কম চলে। কিন্তু আমি কবিতা ভালোবাসি। আমি যদি বলতাম যে না রেহান আমি তোমার উপন্যাস গল্প ছাড়া করবো, তাহলে আমার কবিতা কবিতার বইটা বেরোবে। তো এইটাই হচ্ছে আপনি যেটা বললেন না, নিজেকে দায়িত্ব নিতে হবে। আমি জানি যে উপন্যাসের চাহিদা কবিতার চেয়ে বেশি, কিন্তু আমি কবিতা পড়তে, তার মানে আমি এই না যে উপন্যাস করবো না। এই যে আমি একটু আগে বলছি আগামী বড় উপন্যাস আমাকে, ঠিক আছে, দ্যাটস ফাইন, সেটা একটা এন্ড, কিন্তু এই দায়িত্বটা তো নিতে হবে। তো কবিতা আমি ভালোবাসি, কবিতার বই চলে না, তাই আমি কবিতার বই করলাম না, তাহলে কবিতাটা এগোবে কিভাবে? এবং সেই অ্যাসপেক্টে যে আমরা বললাম তো যে কবিতার বইয়ের যে রেসপন্স যদি আমরা মুভ করি, এটা সত্যি তো আশাব্যঞ্জক। এটা রকমারি রেন্ডেও, আজব প্রকাশ রেন্ডেও, ও লেখক হিসেবেও ওর যারা ফ্যান্স আছে তারা সেভাবেই গ্রহণ করেছে। এটা তো হতোই না যদি আমরা উদ্যোগটা না নিতাম। এটা নিয়েও আমি একটু মাঝখান থেকে বলি, এটা নিয়েও পাঠকদের মধ্যে, এমনকি লেখক লেখিকাদের মধ্যে, বিশেষ করে যারা নতুন ভাবে উঠে আসছে আমাদের মতো, আমি যেমন এই প্রথমবার উপন্যাস লিখলাম, এভাবে যারা উঠে আসছে তাদের মধ্যে আমি তর্ক বিতর্ক দেখি যে হ্যাঁ একজনের পপুলারিটি আছে বিধায় তার বইটাকে হয়তো বা বেশি ভ্যালু দেওয়া হচ্ছে, তার বইটা বেশি মার্কেট পেয়ে যাচ্ছে, তার বইটা সেল হচ্ছে বেশি, এই কারণে যারা লিখছে, নতুন যারা আসছে তাদের নামটা ছড়াচ্ছে না, প্রকাশ পাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে যে কে কিভাবে কোন অবস্থান থেকে নিজের জনপ্রিয়তা অর্জন করেছে সেটা কিন্তু একটু পরের ব্যাপার। প্রথমত পাঠক যখন বইটা নিচ্ছে, এই সংগীত স্বর্গে বইটা যদি নেওয়ার পরে একজন রেহান রাসূল যতই নাম করা হয়, হ্যাঁ এটা কি লিখছে বলে ফেলে দিল, তাহলে আমার এই বইটার কোনো দাম নেই। সেটা আপনি নতুন হলেও কিন্তু অন্য ব্যাপার। এক্স্যাক্টলি, ধরে নিলাম রেহানের নিজের একটা জনপ্রিয়তা আছে, তো গত বছর ওর বই বেরিয়েছে গল্পের বই, তাহলে ও যদি লিখতে না পারে, গত বছর তোর যারা ফ্যান ছিল তারা বই কিনে অটোগ্রাফ নিয়েছে, অবশ্যই। তো
তো এবার কালো রঙের কবিতার সঙ্গীত সরিয়ে কিনে আর কি দরকার? ধরলাম ওর জনপ্রিয়তা বাড়ছে, এই বছরও এক দুটো হিট গান আছে, তাই কত বছর ও যদি 5 বছর লিখে যায়, ও যে আগামী 10 বছর, আমি একটু আগে সেটা আলাপ করছি, তুমি যদি লিখছো শুধু মেলা কিন্তু না লিখে তুমি এটা একটা হ্যাবিট করে ফেলো, রেগুলার বেসিসে লিখো, আগামী বছরে লেখাও, ভাবো, শুরু করে দাও, এবং ও সেটা প্ল্যান করছে। তার মানে কি ওর ওই সিরিয়াসনেসটা আছে লেখার কি ব্যাপার। তো সেটার সময়গুলো আপনি 5 বছর পরেও দেখেন যে ওর লেখার উন্নতি হয় কিনা, ও টানা 5, 7, 10 বছর বই মানে সাহিত্যিক হিসেবে কাজ করে কিনা, সেই সুযোগটা সময়টা তো দিবেন। এবং ও যে এফোর্টটা দিচ্ছে এটাকে যদি আপনি এনকারেজ না করে ডিসকারেজ করেন তাহলে ধরুন, এবং এটা আমি জানি এটা অনেকেরই অভিযোগ আছে, এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি। আমি জয়সারির গান শুনি, আমাকে তো অনেকে চেনে, আমার গানের জায়গাটা আলাদা। আজব প্রকাশ কিন্তু একেবারেই নতুন প্রকাশনা। আমি এখানে বসে আছি বলে বলছি না, আমি শুরু থেকেই রকমারি যে সাপোর্টটা পেয়েছি, তা আমি ধরে নিতে পারি নতুন প্রকাশনা হলো এই সাপোর্টটা অন্যরাও পায়। এর চেয়ে বেশি কিছু চাওয়া যায় বলে আমি জানি না। মানে আমি যা যখন চেয়েছি, এবং এটাও বলি ধরেন রানা ভাইকে আমি চিনি পার্সোনালি আরো অনেক আগে, তো পুরো রকমারি তুমি একা চালান না, আমি আরো যাদের সাথে ডিল করি তারা সবাই আমার সাথে একইভাবে কোঅপারেট করেছে। সো তার মানে আমাদের সবারই ঐকান্তিক প্রচেষ্টাটা আছে। এবং আমি ওই উদাহরণটাও দিই, যদি প্রশ্ন আসলো যে নাম করা বা নাম করা নতুন, আজব থেকে ইথার আখতারুজ্জামান নামে একটা নতুন কবি, ওর প্রথম বই এসেছে, ওটার এডিশন শেষ, আমরা মেলাতে সেকেন্ড এডিশনে যাব। ওর বইও কিন্তু রকমারি প্রমোট করেছে, ও তো রেহান না। সেটাই আমি যদি ধরবো দাদা, এটা কি রেহানের নতুন না, রাইটারের জন্য সত্য না? এক্স্যাক্টলি, আমি এটাই উদাহরণ দিয়ে বলছি। আমি প্রথম উদাহরণটা দিলাম উপন্যাস আর কবিতা, এখন উদাহরণ দিলাম রেহান আর ইথারের। মানে আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমি ভাষা কথায় বিশ্বাস না, আমি যেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করছি সেটাই বলছি। রেহানের বই তো রকমারি প্রমোট করেছে, অবশ্যই, মানে রেহানের সাথে ইথারের বই তো করেছে। ইথার তো ফেমাস গায়ক, ফেমাস আর্জেনা। এখন বিষয়টা হচ্ছে ওই জায়গাটায় তো যেতে হবে লেখককে। আমি কিন্তু ওটা বলতে পেরেছি রানা ভাইকে, এই বইটা ভালো, আমার পেজে ইথারের বইয়ের কিন্তু বেশ ভালো রেসপন্স, এটা কি সম্ভব কিনা, ওকে অবশ্যই সম্ভব। দেন রকমারি সেভাবে ডিল করেছে। এই বিষয়টা হচ্ছে কি, আমরা যদি শুধু অন্যের উপর দোষ দিই তাহলে সে কোন কাজ। আরো একটা পয়েন্ট আমি সবাইকে দিয়ে দিই, আমার বইয়ের নিচে নাম লেখা আছে রেহান রাসূল, সিঙ্গার রেহান রাসূল বা আরজে রেহান রাসূল লেখা আছে। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। আচ্ছা, বই দুটো যেহেতু হাতেই নিলেন, আমি একটু বলি। এটা হচ্ছে রেহান ভাইয়ের, এটা হচ্ছে কবিতার বই, কালো রঙের কবিতা। এটা আসছে আজব প্রকাশ থেকে, জয় ভাই পাবলিকেশনস থেকে। আর এটা হচ্ছে সংগীত স্বর্গে, এটা হচ্ছে একটা উপন্যাস, এটা আসছে বর্ষাদুপুর থেকে। বর্ষাদুপুরের প্রকাশক তন্ময় ভাই ছিলেন আমাদের সাথে, উনি একটু জরুরি কাজে একটু চলে গিয়েছেন, ফলে আড্ডাটা মিস করছেন, ওনাকে আমরা অনেক মিস করছি। সো রেহান ভাই, আপনি গত বছর আপনার গল্প আসলো, জি, এবছর আসলো কবিতা, এবছর কবিতা এবং উপন্যাস। সো একদম শুরুতে এত ভার্সেটাইল হওয়াটা কি আপনার লেখনের জন্য কোনো চ্যালেঞ্জ কিনা? এটা একটা হতে পারে, অথবা হতে পারে যে আপনি সব জনরাতেই একটু এক্সপ্লোর করতে চাচ্ছেন, নিজের ক্যাপাবিলিটিটাকে একটু এক্সপ্লোর করতে চাচ্ছেন, কোনটা আসলে? সত্যি কথা বলতে প্রথম বইটা যেটা ছিল গল্পের বই, সেটা ছিল ছোট গল্পের সংকলন। তো সেই ছোট গল্পের সংকলনটা আমি এক একটা প্রেক্ষাপট অনুযায়ী নিজের মতন করে লিখতাম, লিখে তারপরে যখন আমি বড়ভাবে সেটাকে চিন্তা করতে যেতাম, তখন দেখা যেত যে আমার চিন্তার গতির সাথে আমার লেখার গতি মিলছে না। এবং আমার কাছে মনে হয়েছিল তখন বইমেলা খুব কাছাকাছি ছিল, আমি বের করবো কি করবো না, এই ধরনের একটা দ্বিধা বোধ আমার মধ্যে ছিল। তো তখন আমি গল্প ছোট আকারে লিখলাম এই জন্য যে একটা বড় উপন্যাস বা একটা সম্পূর্ণ গল্পের কাঠামো তৈরি করতে যে অভিজ্ঞতা দরকার হয়, সেই অভিজ্ঞতার জন্য হলেও আমার ওই ছাপাখানার গন্ধ নিতে হবে, আমার একটু বুঝতে হবে যে একজন প্রকাশক কি চাচ্ছে, একজন পাঠক কি চাচ্ছে। এখন আমার আর্জিং যারা পছন্দ করে, আমার উপস্থাপনা যারা পছন্দ করে, তারা যে আমার লেখাও পছন্দ করবেই এমন কিন্তু কোনো কথা নেই। আমি তো একটা বই লিখছি সবার জন্য, তো ওই সবার জন্য অবস্থানটাতে আসার জন্য আমার একটু সময় দরকার ছিল। ওই সময়টা আমি নিয়েছি এবং আমি চেষ্টা করছি ধীরে ধীরে নিজের গল্পের কাঠামোটাকে আরো সুন্দর করতে। যখন এই শঙ্কিত স্বর্গের ব্যাপারটা আমার মাথায় আসলো, নামটা আমি পরবর্তীতে দিয়েছি, কিন্তু গল্পটা আমার মাথায় অনেক আগে থেকেই চলছিল, কারণ আমি এটা আশেপাশে হতে দেখছি। তো সেই দেখাটাকে বের করে নিয়ে আসা। আর কবিতার কথা শুধু এতটুকু বলবো যে আমার শেষ যে কবিতাটা আছে, এটা জয় ভাই পড়েছে আমি জানি না, এখানে আমার কবিতার মূল লাইন হচ্ছে যে আমি কোনো কবি না, আমার যেটা লিখতে ইচ্ছা করে, যেটা আশেপাশে দেখি, লিখতে গিয়ে সেটা কেমন যেন ছন্দে মিলে যায়, সেই ছন্দে মিলানো অংশগুলো মিলেই একটা বই।
অনেকক্ষণ আমরা খুব কঠিন কঠিন কথা বলছি, এখন একটু আবার যে পরিচয় আপনাদেরকে চেনেন মানুষজন, সেই পরিচয়ের ভিতরে একটু চলে আসি। আচ্ছা, আমার জানা মতে আপনি কিন্তু একটা শর্ট ফিল্মে অভিনয় করেছেন, আর হয়তো করেছেন, বাট আমি একটা জানি। সো অভিনয়টাকে কি সিরিয়াসলি নেওয়ার ইচ্ছা আছে? অভিনয়টাকে সিরিয়াসলি নেবার ইচ্ছে বলতে কি, শিল্প জিনিসটা না খুব বেশি ছড়িয়ে আছে। তো তো যেমন আমরা এক সময় দেখতাম যে খালেদ খান স্যার, ওনার যে ভয়েস, আসাদুজ্জামান নূর স্যার, ওনার যে ভয়েস, হুমায়ুন ফরিদি, ওনাদের যে ভয়েস, এগুলো কিন্তু পার্ট অফ অ্যাক্টিং, অভিনয়ের একটা অংশ। আমি যখন গান গাইছি তখন আমি সুর দিয়ে অভিনয় করার চেষ্টা করছি, তাই না? আমি যখন কবিতা লিখছি আমি তখন লেখা দিয়ে আমার অবস্থানটাকে বোঝানোর চেষ্টা করছি। যে পড়ছে সে কিন্তু লেখা দেখে একটা দৃশ্যপট চিন্তা করছে, হয়তো যখন গল্প চিন্তা করছে একটা দৃশ্য চিন্তা করছে। তো সেই দৃশ্যটারই তো একটা অবস্থান হচ্ছে সিনেমা, নাটক বা অভিনয়ের যে জায়গাটা। এই অভিনয়ের জায়গাটাতে আমি এতটুকু বলবো যে আমার খুব ইচ্ছে করে পুরো বাংলাদেশের মানুষ আমার চেহারা দেখবে, চিনবে। এই জন্য আমি অভিনয় করতে চাইছি। অভিনয় আমার খুব ভালো লাগে, এবং অন্য সবার মতন বা অন্য কারো কারো মতন আমি বলতে পারবো না যে আমার কোনো ইচ্ছেই ছিল না পপুলার হওয়ার, এমনি হয়েছে এমন কিছু না ভাই। আমার পপুলার হতে খুব ইচ্ছা করে, আমি জনপ্রিয় হতে চাই, বাংলাদেশের সবাই আমার গান শুনবে, জানবে, অভিনয় দেখবে। আই ওয়ান্ট দ্যাট। এটা আমার বলতে বিন্দু মাত্র লজ্জা লাগছে না। চমৎকার চমৎকার স্বীকার। এটা আসলে মানে সত্যি কথা বলতে কেন আমরা। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা জয় ভাই, আপনাদের তো একটা কোলাবোরেটিভ ওয়ার্ক খুব শীঘ্রই আসছে, একটা চলো ওইটা নিয়ে যদি কিছু একটা বলেন। আচ্ছা, একলা চলনের বেসিক্যালি আমার যে রেকর্ড লেভেল আদর রেকর্ডস, আমরা একটা প্রজেক্ট করছি ট্রিবিউট টু ট্যাগর না, ধারাবাহিকভাবে কিছু রবীন্দ্রনাথের গান ট্রিবিউট করছি। এইটা বেসিক্যালি আমি প্রোডিউসার হিসেবে কাজ করছি, এটা আমার অ্যারেঞ্জ করা গান। এই গানটা অ্যারেঞ্জ করছে ফরহাদ অ্যারেঞ্জমেন্টসে রেহান গেছে। এটা যেমন আমি প্রকাশক, ওখানে আমি প্রকাশকের কাজ করছি, তবে পুরো প্ল্যানিং এর বিষয়টা আমার করা। এটা আশা করছি মার্চের ফার্স্ট উইকে আসবে। অলরেডি ভিডিও শুট করা হয়েছে, ভিডিওটাও আমি বানিয়েছি, আমি এলাম। আমরা গেরিলা সিস্টেমে কিছু কাজ করি। আর এই করোনা আমার জন্মের কিছু ব্যাপার আছে। করোনার সময় বেশ ফাঁকা ছিল ঢাকা শহর। আমি যেহেতু ক্যাম্পাসে, ঢাকা ভার্সিটির ছেলে, ক্যাম্পাসে পড়াশোনা, অনেক জায়গা থেকে আপনারা খুঁজেও পাবেন এটা ক্যাম্পাসে এরকম কিছু শর্ট পাবেন। ভিডিওটা জানা আমরা অডিও নিয়ে একটু এক্সপেরিমেন্ট চলছিল, ওর কিছু জায়গায় কোয়ারি ছিল, সেটা আমরা গত সপ্তাহে ঠিক করেছি ফিক্সড আপ। সো অডিও এখন রেডি। অডিওটা বেসিক্যালি কিছু অলরেডি আছেও। তো আমরা আশা করছি মার্চ মাসের ফার্স্ট উইকে ভিডিওটা আমরা রিলিজ করব আদর রেকর্ডসে ইউটিউব চ্যানেলে। এই তো এটা আমাদের মনে হয় ফোর্থ কাজ একসাথে, ফিফথ কাজ আমরা করেছি। ফিফথ কাজটা আরেকটা করেছি, সেটা বলি নীলদেয়া নামে একটা গান আসবে খুব শিগগির। এটা আমার অ্যারেঞ্জমেন্টস এবং কম্পোজিশনস লিখেছেন সুজন ভাই, এনামুল কবির সুজন, রূপকথা প্রোডাকশনস থেকে আসবে, রেহান গিয়েছে। সেটাও আশা করছি ঈদের আগেই চলে আসবে। আচ্ছা, আরেকটা জাস্ট অন্য একটা বিষয় একটু কথা বলি। আপনাদের দুজনারই আমার জানা মতো, আমার দেখা মতো সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সটা একটু কম। প্রেজেন্স কম না, মানে আপনারা ফলোয়ার বাড়ানোর ওইভাবে কোনো চেষ্টা করেন না আসলে, ওই লেভেলের হচ্ছে রিচের জন্য কাজ করেন না, এটা কেন আসলে? আমি চেষ্টা করি তো ভাই। না হ্যাক হয়ে যায়, আমি তো ভুলেই গেছি যে ও, আমি কিন্তু ওই যে ওই 2 বছর উপস্থিত আমার হোয়াটসঅ্যাপ করা, এখন কিন্তু আমি ওকে হোয়াটসঅ্যাপে সবকিছু পাঠাই। এখন যে ওর মেসেঞ্জার আছে, এটা আমার মাথায় মাঝে মধ্যে কাজ করে না। আর আমার কাছে তাই আমি মানে আমি বিষয়টা একেবারে যে এমন না যে আমি আসলে পছন্দ করি না, আমাকে খুঁজে নেবে, সোশ্যাল মিডিয়ায় নষ্ট করি, আমি আসলে ওই কথা। আমি কিন্তু চাই আমার গান হিট হোক, আমি চাই সবাই আমার গান গান। অবশ্যই। কিন্তু আমার বিষয়টা যেটা আমি যদি আমার 16 অ্যালবাম ধরে 12 বছর হয়ে গেছে, আর আমার নির্ঝর অ্যালবাম ধরে 14 বছর প্লাস, আমি যেটা করেছি আমি আমার মতন গান করেছি। আমি আমার ভালো লাগার জায়গা বা আমার বিশ্বাসের জায়গা থেকে সরবো না। আমি বলতে 15 বছর যেহেতু সরি নাই, আরো সরবো না। কিন্তু আমি চাই এটাই যত বেশি সম্ভব মানুষ শুনে বা পৌঁছায়, সেটা আমার ভালো লাগবে। আর ওটা যেটা বললেন ওই যে অত বেশি অ্যাক্টিভ থাকা, কিছু ক্ষেত্রে হয় একটা গান আমি বললাম একটু আগে যে আমার তো ওয়ান ম্যান শো, আমি গান করি, গান বানাই, লিখি, শুট করি, যে এখন প্রোডাকশন করছি, আমি ভিডিও বানাই। এটা মূল কারণ আমার সবকিছু যেগুলো করতে ভালো লাগে আমি সবগুলো করতে চাই। আমি ব্লগ করি, আমি ঘুরতে যাই, ঘুরতে গেলে ব্লগ বানাই, আমার ব্লগ আমি এডিট করি, ওইটার আবার অ্যারেঞ্জ করতে। এটা হয় কি এত কিছু করে সময় বড় একটা বিষয় আছে। আর ওই বললাম সোশ্যাল মিডিয়ায় আরো যা যা হয়তো করা উচিত, এটা আমি তো ওই যে আপনাদের কাছ থেকে একটু আমরা দিয়ে নিব, এটা আসলে এই যুগে সোশ্যাল মিডিয়াকে অস্বীকার করার কোনো জায়গা নাই। আর ওই যে বললাম আমার ওই যে লজ্জা লাগে নিজের ভুল নিজে পেটাতে, তো সেটা হয়তো আমি ওই
ঢোল পেটাই না পেটাই অ্যাটলিস্ট অ্যাক্টিভিটি যাতে থাকে সেটা চেষ্টা করবো, যাতে আমি আর একটু বেশি অ্যাক্টিভ থাকি। কারণ এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে যেভাবে পৌঁছানো যায় মানুষের কাছে। আমার সাথে দেখা তো করতে পারবো না, কিন্তু আমাকে একটা তার ভালো লাগা মন্দ লাগা জানাতে পারবে। সেটা এইভাবে আপনার গান আমার ভালো লাগেনি, আপনার ওই লেখাটা আমার ভালো লেগেছে, এই জানাটা তো খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা তো সত্যি, যখন আমি একটা গান প্রকাশ করি, একটা লেখা প্রকাশ করি, সেটা অবশ্যই আমি প্রকাশ করেছি মানে এটা সবার, তো তাদের কেমন লাগলো সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমার ভালো লাগাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের শুনতে খারাপ লাগলো, আমার ভালো না লাগলে আপনার ভালো লাগলো সে কাজ আমি করবো না। আর আমার যেটা ভালো লাগে, আপনার যদি ভালো নাও লাগে আমি সেটা করে দেবো। কিন্তু এটা সবচেয়ে ভালো সমাধান হচ্ছে বা সবচেয়ে কি বলবো সফল পরিসমাপ্তি হচ্ছে আমার যেটা ভালো লাগে সেটা যদি আপনাদের ভালো লাগে। আসলে আমরা এই অ্যাডটা আসলে চলতে থাকে অনেকক্ষণ চলতেই থাকে, টাইমের একটা লিমিটেশন যেহেতু আছে বেশি। এটা টিপস নাম্বার 1, সেটা হচ্ছে যে বড় লেন্থের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিক বেশি করে দেখতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ টিপস নাম্বার 1। সো আমরা দেখা যাবে যে এটাকে শর্টকাট ক্লিপ হয়তো করে দিব, বা যারা আসলে এখান থেকে বোঝা যাবে পুরোটা যারা দেখবে এন্ড অফ দ্য ডে হয়তো ওই গুটিবার পাবলিক হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল আমাদের, বাট প্রথমে একটা ফ্লোতে হয়তো অনেকই দেখে। আর আমরা দুঃখ প্রকাশ করি যে দুই গায়ক বসে যেরকম খুব আনন্দময় আড্ডা আপনারা চেয়েছিলেন, আমরা অনেক সিরিয়াস কথা ওইটার জন্য তো জেনে সে রাতে একটা লাইভ করবে, জয় ভাই এখন আরো সিরিয়াস হবে। আমি আজকে রাতে একটা সোশ্যাল মিডিয়া আজকে রাতে একটা লাইভ করব ইনশাআল্লাহ। এটা করলে তো এমনিতেই ঠিক করছে, বাট আপনারা তো আজকে এই পরিচয় এসেছেন। বাট তারপরও যেহেতু রেহান ভাইয়ের গান দিয়ে আমরা শুরু করেছি, সো আমরা শেষ করবো জয় ভাইয়ের একটা গান দিয়ে। গিটারটা হাতে না শ্বাস পাচ্ছি না, জয় ভাই খালি গলায় গাইবেন ইনশাআল্লাহ। আর তার আগে আপনারা দুইজনই যদি জাস্ট নিজেদের বই নিয়ে বা প্রকাশনা নিয়ে হোয়াটএভার আমাদের পাঠকদের উদ্দেশ্যে অল্প করে কিছু বলেন। আমি একটা কথা বলবো, যেটা আপনার ভালো লাগে সেটার পাশে পরিপূর্ণভাবে থাকুন। মানে শুধু মুখে বললেন তো কাজে করলেন এটা করবেন না, তাহলে আমাদের জন্য কাজ করা কঠিন। যারা গান শুনেন, গান ভালোবাসেন, যার গান ভালো লাগে তার গানটা লিগালি শুনুন। ইউটিউব থেকে শুনে তার অফিসিয়াল চ্যানেলে শুনুন। স্ট্রিমিং অ্যাপ একটা ডাউনলোড করেন, বাংলাদেশের স্ট্রিমিং এ 40 টাকা লাগে মাসে, আপনি বাংলাদেশের সব গান শুনতে পারেন। এর চেয়ে ভালো কি হতে পারে? বইটা কিনে পড়ুন। যদি মনে করেন যারা ছোট টাকা পয়সা নাই, দুই বন্ধু দুটো বই কিনে, একজন উপন্যাসটা কিনেন, একজন কবিতার বইটা কিনেন, দুজন এক্সচেঞ্জ করে পড়েন। কিন্তু ওই যে মানে পাশে থাকার চেষ্টা করেন। আপনার যদি পাশে না থাকেন শিল্প সাহিত্যে, তাহলে আসলে শিল্প সাহিত্যের এটা হচ্ছে না ওটা হচ্ছে না এগুলো বলে কোনো লাভ নাই, আগাবে না, থেমে যাবে। কারণ উই আর্টিস্ট হ্যাভ টু পে আওয়ার বিলস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এটা 9টা বাচ্চা চাকরি করে আপনি যদি আশা করেন আমি ফুল ফ্লেজেডলি শিল্পে সময় দিব এবং ফুল আউটপুট আপনি আমার শিল্পী হিসেবে পাবেন, সেটাও কিন্তু আসলে আশা করা হয় না। তাই আপনারা যদি শিল্পীদের কাছে, লেখকদের কাছে পুরোপুরি সেই মানে তারা প্রস্ফুটিত হোক তাদের শিল্প দিয়ে চান, তাহলে তাদের পাশে থাকাটা আপনাদের দায়িত্ব। সবার জন্য ভালোবাসা, অনেক জ্ঞান দিচ্ছে মা। আমিও ছোট্ট করে এই ধরনেরই কিছু কথা বলতে চাই। জ্ঞান কিনা জানি না, তবে এতটুকু আমি দেখেছি পারিপার্শ্বিকতার মধ্যে, ইভেন সবার মধ্যে দেখেছি এক ধরনের অহংবোধ বা এক ধরনের ইগো কাজ করে, যে এই মানুষটার এই গানটা বা এই মানুষটার এই বইটা আচ্ছা আমি এড়িয়ে যাই, হয়তো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আচ্ছা বাদ দিই। এভাবে করে তখন কি হয়, খুব আজে বাজে কিছু ব্যাপার সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাবে ভাইরাল হয়, ছড়িয়ে যায়, এবং সেটা নিয়ে আপনারাই বলেন যে আজকাল এসব বাজে জিনিস সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। কিন্তু ভালো জিনিস যখন আসছে তখন আপনার ওই সূক্ষ্ম অহংবোধ থেকে আপনি ওটাকে এড়িয়ে যাচ্ছেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা নিজেদের অহং, আগে থেকে কোন শিল্পীর গানের ভিউ বেশি, কোন বইয়ের প্রি অর্ডার বেশি, এগুলো না দেখে গান লেখা অর্থাৎ শিল্পের মান বুঝে নিজে বিচার করে তারপরে যেটা ভালো লাগে সেটা করার সাহস উপার্জন করুন। একটা গান যেটা আপনার ভালো লাগবে সেটা যখন আপনি আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে দেবেন, তখন ওই আত্মবিশ্বাসের সাথে আপনার রুচিকে আপনি রিপ্রেজেন্ট করুন। এটা নয় যে আমার আশেপাশের স্ট্যান্ডার্ড মানুষদের হয়তো আমার এই শেয়ার করা গানটা দেখলে আমাকে লো স্ট্যান্ডার্ডের মনে হতে পারে। ডোন্ট গো ফর দ্যাট। ইউ আর আ পারসন ইন অ্যান ওপেন প্লেস, নট ইন আ প্রিজন। মানুষের জেলে আটকা থাকবেন না। ভাই গিটারটা দিবেন? গিটার ছাড়াই কি হবে? ওই পাখি। আচ্ছা একদম নতুন একটা গান। হ্যাঁ সেটাই। গানটা একটু বলেন। আচ্ছা এই গানটা হচ্ছে গতকাল রিলিজ পেয়েছে উট পাখি, আমার এই বছরের প্রথম গান। আমি সাধারণত অন্য লিরিকের গান খুব কম করি। এই গানটা আমার অসম্ভব পছন্দের একজন মানুষ, নিয়াজ আহমেদ অংশু, যার নাম আমরা ছোটবেলা থেকে বিভিন্ন অ্যালবাম কভারে পড়ে বড় হয়েছে। অংশু অসম্ভব ভালো লিরিসিস্ট এবং বাংলাদেশের
অ্যালবাম মানে অডিও ইন্ডাস্ট্রিতে যে কাভার বা প্রচ্ছদের একটা বিপ্লব উনি করেছেন। বাচ্চু ভাই জেমস ভাই থেকে শুরু আমি দুটো অ্যালবাম করি, বাচ্চু ভাইয়ের কষ্ট আর জেমস ভাইয়ের দুঃখিন দুঃখ কর, দুটো কাপড়ে ওনার করা। ভেবে দেখেন এত বছর আগে ওইরকম ফরেস্টেশন করে উনি ওইরকম টাইপও ইউজ করে কাভার করেছেন। সো ওরকম মানুষ, সো এটা ব্যক্তিগতভাবে আমার জন্য খুব একটা কি বলবো থাকে না যে উইশ লিস্ট কমপ্লিট করার মতো একটা গান, অ্যাচিভমেন্ট। অংশু ভাই লিরিকে গান করেছি এবং এটার আর্টওয়ার্ক অংশু ভাই করেছে। তো আর এই সময়ের গান আমার মনে হয় যে শিল্পীর কাজ তার সময় বের করা, তো সেই জায়গা থেকে করা এটা আমি আমার একদম আমার বোধ থেকে গিয়েছে। আমি এটা ফিল করি যে চারপাশে এত অনিয়ম, অন্যায়, ধর্ষণ, চুরি, ডাকাতি, এবং আমরা সব উৎপাখি হয়ে যাচ্ছি। মানে আমি উৎপাখি হয়ে থাকবো, আবার আশা করবো যে আমি যেমন সুন্দর সোনার বাংলাদেশ চাই সেটা হবে, এটা তো হবে না। আমার তো আসলে নিজেকেও প্রোঅ্যাক্টিভ, যেটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে বললাম, সে গানটা একটু শুনি। বোধগুলো এখানে চুপচাপ থাকে, গল্পটা সে কেঁদে বলে মন্দ লোকে, বোধগুলো এখানে চুপচাপ থাকে, গল্পটা সে কেঁদে বলে মন্দ লোকে, ইতিহাস তারা দেয় নিজেই নিজেকে, উঠ পাখি জয়ী হো বন্ধের চোখে, উঠ পাখি জয়ী হো বন্ধের চোখে, অন্ধের চোখে, অন্ধের চোখে, অন্ধের চোখে, অন্ধের চোখে। খুবই চমৎকার। তো পাঠক, আজকে আমরা শেষ করছি। আসলে যেটা বলছিলাম যে এই গানটা আসলে এই দেখুন, আপনি যখন পাঠক বললেন, ওনারা পাঠক, ওনারা শ্রোতা নাকি ওনারা দর্শক, এটা ওনারা আগে ঠিক করুন, তারপরে আমি আর জয় ভাই ঠিক করবো যে জয় ভাই প্রকাশক, আমি গায়ক না লেখক নাকি। আমাদের কিছু তারপরে তো কমন একটা ইন্ট্রোডাকশন হবে, সেটার জন্য আসলে সো হোয়াটএভার ইউ আর, হুএভার ইউ আর, আমরা আজকে শেষ করছি এখানে। আশা করি আপনাদের আলোচনাটা ভালো লাগবে এবং অবশ্যই আপনারা রেহান ভাইয়ের যে বই দুটো আমরা বললাম আজকে, বই দুটো সংগ্রহ করুন। এখন রকমারিতে বিভিন্ন অফার চলছে, তো সেই অফারের সাথে আপনার বইগুলো রেগুলার প্রাইসের থেকে আরো অনেক কম প্রাইসে এবং অনেক উপহার সহ রকমারি থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আশা করি রকমারির সাথেই থাকবেন, ভালো বইয়ের সাথে থাকবেন, ভালো গানের সাথে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।